হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ভোগ, যেটা আমার অ্যাজ ইউজুয়াল রিভিউ করতে অনেক দেরি হচ্ছে। মূল ভূমিকায় আছেন অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণ মিত্র, এবং ডাইরেকশন দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবং আপনারা প্রত্যেকেই জানেন অভিক সরকারের গল্প ভোগ, যেটা কয়েক বছর আগে সানডে সাসপেন্সে ভীষণই পপুলার হয়েছিল, সেই গল্পটার অ্যাডাপ্টেশন। এবার আমি প্রথমেই বলে দিই, এটা কিন্তু কোনো রকম ভাবে একটা রোস্ট ভিডিও নয়। আমি এখানে এই যে ভোগ ওয়েব সিরিজটা ওয়ার্ক করলো না, কেন ওয়ার্ক করলো না, সেটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, ঠিক আছে? এবং পারলে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখবেন এই কারণে বলছি, যাতে পুরো কনটেক্সটটা পান। ওয়াচ টাইম বাড়ানোর জন্য বলছি না, আমি বদার্ডই নই ওই সব নিয়ে। তো ভোগ ভোগ গল্পটা তন্ত্র সাধনার গল্প, তাই তো? তন্ত্র কি? আচ্ছা ঠিক আছে, তন্ত্রের আগে আমরা যাই এই যে বৃহত্তর ঈশ্বর বিশ্বাস, বা আমরা কোনো কিছু শক্তিকে বিশ্বাস করছি, সেটা কেন? দেখুন, আমি জানি না আমি কতটা বোঝাতে পারবো আপনাদেরকে। মানুষের সব থেকে বড় এভলিউশনারি ফিচার হচ্ছে, যেটা মানুষকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা বানায় কগনিটিভলি, সেটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট। একটা মানুষ অ্যাবস্ট্রাক্ট চিন্তা ভাবনা করতে পারে, যেটা সার্ভাইভাল বেসড চিন্তা ভাবনার বাইরে। একটা প্রাণী কিভাবে ভাবে, একটা মানুষ্য ইতর প্রাণী কিভাবে ভাবে, তাদের চিন্তা ভাবনাটা ভীষণভাবে সার্ভাইভাল বেসড। যে আমার খিদে পাচ্ছে, আমায় খেতে হবে। সেটা তৃণভোজী হলে ঘাস পাতা খাবে, মাংসাশী হলে শিকার করবে, বৃষ্টি পড়ছে শেল্টারের চলায় চলে যাও, ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো, এখানে শিকার পাচ্ছ না অন্য জায়গায় যাও। তাদের কিন্তু অ্যাবস্ট্রাকশনের চিন্তা নেই। মানুষের এই সার্ভাইভাল বেসড চিন্তাগুলো আছে, খাওয়া, ঘুম, সার্ভাইভাল, নেচারের থেকে টিকে থাকা, এই জিনিসগুলো আছে, এই থট প্রসেসটা আছে। তা বাদ দিয়েও মানুষ কিন্তু অনেক কিছু চিন্তা করতে পারে। আমি এখানে কেন আছি, ভবিষ্যতে কি হবে, এটা ঠিক না ভুল, আমাদের উপরে কি এমন কেউ আছেন যে আমাদেরকে দেখছেন, নাকি এটাই আমাদের এক্সিস্টেন্স। এই যে অ্যাবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট, এই যে সার্ভাইভাল বেসড চিন্তা ভাবনা, আমি আমার নেচারে সার্ভাইভ করব, এই চিন্তার ঊর্ধ্বে গিয়ে বৃহত্তর কিছুর সাথে অ্যাসোসিয়েট করা, এই অ্যাবিলিটি টু অ্যাবস্ট্রাক্টই কিন্তু একটা মানুষকে একটা প্রাণীর থেকে আলাদা বানায়। আশা করছি বোঝাতে পারলাম, কমপ্লিকেটেড জিনিস। এবং সেই অ্যাবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট থেকেই এই বৃহত্তর কিছু, আমি কেন আছি, আমার উপরে কেউ আছে কিনা, এখান থেকেই কিন্তু মানুষের ঈশ্বর বিশ্বাস আসছে। বিশেষ করে পেগান বিলিফ প্রসেসে, আব্রাহামিক বিলিফ প্রসেসে একটু আলাদা, সেখানে প্রফেটের একটা ব্যাপার থাকে, ধর্মগ্রন্থের ব্যাপার থাকে, আফটার লাইফের ব্যাপার থাকে। পেগান স্পেশালি, যেহেতু হিন্দুইজম ফান্ডামেন্টালি একটা পেগান রিলিজিয়ান, হিন্দুইজম ইজ অ্যাকচুয়ালি দ্য লাস্ট লার্জ স্কেল পেগান রিলিজিয়ান। বাকি সবাই ওই আব্রাহামের বড় আর মেজো ছেলের ছাতার তলায় চলে গেছে। এই অ্যাবস্ট্রাকশন থেকেই কিন্তু আসছে, এবং সেখান থেকেই আসছে, সেটারই এভলিউশনারি একটা পাথ হচ্ছে মানুষের। অনেক পথ তো মানুষ নিয়েছে, তারই একটা পাথ হচ্ছে তন্ত্র। তন্ত্র কি থেকে আসছে? তন্ত্র আসছে অদ্বৈতবাদ থেকে, নন ডুয়েলিটি, মাতৃশক্তির আরাধনা। আপনারা দেখবেন যে তন্ত্রে মাতৃশক্তি, তাদেরকে পুজো করা হয়। ইভেন আমরা ভোগ গল্পেও সেটাই দেখতে পাচ্ছি। আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প দেখে নিন, এই যে রিচুয়ালিস্টিক ওয়েতে, খুব প্রিমিটিভ রিচুয়ালিস্টিক ওয়েতে, যার মধ্যে মদ, মাংস, যৌনতা প্রত্যেকটা আছে, সেগুলোর মাধ্যমে আপনি একটা রাস্তা খুঁজে নিচ্ছেন। এটা তন্ত্র। এটা কিন্তু ওই বৃহত্তর বিশ্বাসটা, এই যে অ্যাবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট, বৃহত্তর সত্যি আমরা খুঁজছি। যেহেতু আমরা ওইভাবে ভাবতে পারি, আমরা শুধু সার্ভাইভাল বেসড চিন্তা করি না, সেখান থেকে আসছে। এবার আপনারা কোয়েশ্চেন করতেই পারেন যে তন্ত্র জিনিসটা একটা স্টিগমা আছে কেন? দেখুন, তন্ত্রের প্রতি একটা স্টিগমা আছে, বা মানুষের একটা নেগেটিভ চিন্তা ভাবনা আছে। তার কারণ হচ্ছে, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ, মানুষ সেই জিনিসটাকে ভয় পায় যে জিনিসটাকে মানুষ কম্প্রিহেন্ড করতে পারে না। এটা 2025-এও সত্য, এটা আজ থেকে কয়েকশো বছর আগে যখন সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট ছিল না, তখন তো আরো বহুগুণ বেশি সত্য। মানুষ সব সময় যে জিনিসটাকে কম্প্রিহেন্ড করতে পারে না, সেটা থেকে কিন্তু মানুষ ভয় পায়। তন্ত্রকে মানুষ কম্প্রিহেন্ড করতে পারেনি। ভোগ তন্ত্র সাধনার গল্প। ভোগ গল্পটা, এবার আমি যদি ভোগের রিভিউতে আসি, ভোগ গল্পটাতে আসি ইন জেনারেল, ভোগ গল্পটা কি বলছে? ভোগ গল্পটা এই যে বৃহত্তর চিন্তা, যে আমাদের ওপরে কেউ আছেন কিনা, এবং তাকে খুঁজে পাওয়ার যে রাস্তা, সেটারই গল্প বলছে।
ভোগ গল্পটাকে আমি যদি এক কথায় বলি, ইট ইজ আ ডগমাটাইজেশন অফ ফেথ। এই যে রাস্তাটা তুমি খুঁজছো সর্বশক্তিমানের জন্য, সেই জায়গাটা তোমার ডগম্যাটিক হয়ে যাচ্ছে, তুমি তোমার ফেথে ব্লাইন্ড হয়ে যাচ্ছ, এবং এই ব্লাইন্ড হয়ে যাওয়ার কারণে তোমার কি হচ্ছে, ইউ আর বিকামিং অবসেসিভ। তুমি র্যাশনালিটি দিয়ে ভাবছো না, তুমি জিনিসটার মধ্যে অবসেসিভ ওয়েতে ঢুকে পড়ছো, অ্যান্ড ইট ইজ কজিং সেলফ ডিস্ট্রাকশন। যখনই রিলিজিয়াস ডগম্যাটিজম চলে আসবে, যখনই তুমি চিন্তা ভাবনা করবে না, যুক্তি দিয়ে ভাববে না, যখনই তোমার অবসেশন, তোমার লোভ, তোমার এই যে তাড়নাগুলো, সেটা যে কোনো রকমের তাড়না হতে পারে, যে কোনো রকমের ডগম্যাটিজম হতে পারে, এই যে ডগম্যাটিজমটা যখন ফেথে ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ কজিং দ্য ডিস্ট্রাকশন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অতীনের একটা স্লো ডিসেন্ট ইনটু ম্যাডনেস। ম্যাডনেস কেন হচ্ছে? কারণ তার যে ফেথটা ছিল মাতঙ্গী দেবীর ওই মূর্তিটার প্রতি, ওই সবুজ মূর্তিটার প্রতি, সেই জিনিসটা, সেই ফেথটা কি হচ্ছে, ইট ইজ বিকামিং ডগম্যাটিক। সে চিন্তা ভাবনা করছে না, সে অবসেসিভ হয়ে পড়ছে, এবং সেই যে অবসেশনে সে ঢুকে পড়ছে, তার থেকে তার একটা ইন্টারনাল ডিস্ট্রাকশন হচ্ছে। হি ইজ বিকামিং মোর অ্যান্ড মোর অবসেসড অ্যাজ আ পার্সন। তার আস্তে আস্তে সে উন্মাদের মতো হয়ে যাচ্ছে। এই যে রিলিজিয়াস ডগম্যাটিজম, এই ডগম্যাটিজম নিয়ে সব থেকে বেস্ট সিনেমা হচ্ছে দ্য উইকার ম্যান। ঠিক আছে, পুরোনো উইকার ম্যানের কথা বলছি, উইচ ওয়াজ আ ব্রিলিয়ান্ট ফিল্ম। যদিও নিকোলাস কেজের উইকার ম্যানও ব্রিলিয়ান্ট ফিল্মই, মানে যাই হোক, যারা বুঝেছেন। তো পুরোনো যে উইকার ম্যানটা ছিল, ওটা কিন্তু এক্স্যাক্টলি এটাই ছিল, যে একটা ইনসিউলার কমিউনিটিতে একটা মানুষ যাচ্ছে, যে মানুষটা রেশনাল চিন্তা করতে পারে, কিন্তু এই যে ইনসিউলার কমিউনিটিতে একটা খুব ট্রাইবাল একটা জায়গায়, একটা ফোকিশ একটা জায়গায় যাচ্ছে, সেখানকার মানুষরা কোয়েশ্চেন করতে পারে না, তারা প্রচন্ড পরিমাণে ওই ডগম্যাটিজমে ভুগছে, সেখানে যাচ্ছে উইকার ম্যান। দুর্দান্ত সিনেমা। এবং এই যে রিলিজিয়াস ডগম্যাটিজম, আমি প্রথমে বললাম না যে এই যে রিলিজিয়াস ডগম্যাটিজমটা হচ্ছে, ভোগ গল্পটা কিন্তু সেটারই প্রজেকশন। পুরো গল্পটাই কিন্তু অতীনের ইন্টারনাল স্ট্রাগল। সে এই যে অবসেসিভ হয়ে পড়েছে, এখানে কিন্তু দেবী মাতঙ্গীর কোনো ভূমিকা নেই। ইটস নট আ সুপার ন্যাচারাল স্টোরি। এটা আমি ইয়েতেও বলেছিলাম, এটা আমি ট্রেলার রিভিউর সময় বলেছিলাম, ওখানে এক লাইনে বলেছিলাম, এখানে আমি ভেঙে ভেঙে বলতে পারছি। এই যে অতীনের ইন্টারনাল স্ট্রাগলটা চলছে, তার এই যে ডিসেন্ট ইনটু ম্যাডনেস, সে এই যে তার যে ভোগ বা তার এই যে প্রাপ্তির ইচ্ছাগুলো, তার ফেথকে কোথাও গিয়ে ডাইলিউট করে দিয়েছে, এটা সেটার গল্প। এবং সেটারই আউটওয়ার্ড প্রজেকশন হচ্ছে দেবী মাতঙ্গীকে ওপরে তার যে ইন্টারনাল স্ট্রাগল, সেটাকে প্রজেক্ট করা হয়েছে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে অতীনের একটা সাইকোলজিক্যাল ডিসেন্টের গল্প। তার মাথার মধ্যে কি চলছে, তার মনের মধ্যে কি চলছে, সেটার গল্প। এবং এই যে অতীনের যে ইন্টারনাল স্ট্রাগলটা, সেটা দেবীর ওপরে প্রজেক্ট হচ্ছে। এটাকেই আমি ট্রেলার রিভিউতে, আমাকে অনেকে বলেছিল যে তুমি কেন এটাকে অকাল্ট বলছো, যেখানে দেবী মাতঙ্গী আছে। আমি কিন্তু দেবী মাতঙ্গীকে অকাল্ট বলিনি, আমি এই যে অতীনের ইন্টারনাল স্ট্রাগল এবং রিলিজিয়াস যে ডগম্যাটিজমের ফ্রেমওয়ার্কে এটা হচ্ছে, সেটাকে অকাল্ট বলেছিলাম। অ্যাকচুয়ালিতে আমি প্রথমে বললাম যে এক কথায় বললে, মানে কি বলবো, এক কথায় আমি যদি ভোগকে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে ইটস আ রিলিজিয়াস ডগম্যাটিজম। আরো ভালো করে বলা যায়, আপনারা দেবতার জন্ম গল্পটা সবাই পড়েছেন। দেবতার জন্ম গল্পে এক্স্যাক্টলি কি ছিল? ওখানেও কিন্তু রিলিজিয়াস ফেথ আর ডগম্যাটিজমের পার্থক্যই ছিল, যে একটা মহামারী হচ্ছে যখন, মানুষ কি করছে, মানুষ ডগম্যাটিক হয়ে পড়ছে, এবং সেই ডগম্যাটিজমটাকে কাজে লাগিয়ে কিছু মানুষ ফায়দা তুলছে, একটা একটা পাথরের শিলাকে কেন্দ্র করে মন্দির বানিয়ে একটা মানুষের ডগম্যাটিজমটাকে ওয়েপেনাইজ করা হচ্ছে। ওটা অবভিয়াসলি অনেক লাইট হার্টেড গল্প ছিল, স্যাটারিক্যাল একটা হিউমার যেহেতু ছিল। এটা সেটারই অনেক বেশি সাইকোলজিক্যাল, অনেক ডার্ক ভার্সন, ডার্ক দেবতার জন্ম আপনারা বলতে পারেন। এবং এই জিনিসটাই কিন্তু এই মানে এই ওয়েব সিরিজে একটুও নেই। এবং এই গল্পটা অ্যাকচুয়ালিতে অ্যাডপ্ট করা ভীষণই সমস্যার। আমি এটা ট্রেলার রিভিউর সময় বলেছিলাম যে অভিক সরকারের অনেক বেটার গল্প আছে। ভোগ অ্যাকচুয়ালিতে বিশাল কিছু ভালো গল্প নয়, অ্যাডপ্টেশন করার মতনই গল্প নয়, সেটাকে অ্যাডপ্ট করে পিন্ডি চটকানো হয়েছে। কিচ্ছু নেই, বিশ্বাস করুন, ওয়েব সিরিজটার মধ্যে কিচ্ছু নেই। এবং এই যে ইন্টারনাল স্ট্রাগল, এটা দেখাতেই পারেনি।
ইন্টারনাল স্ট্রাগলটা দেখাতেই পারেনি, এবং দেখানোটা কিন্তু খুব চাপ অ্যাকচুয়ালিতে অন স্ক্রিনে, বিকজ আউটওয়ার্ডলি কিছু হচ্ছে না। আমি শাইনিং কিছুদিন আগে রিভিউ করেছিলাম। শাইনিং এ কি ছিল, শাইনিং এ এই জিনিসটা ছিল কি, এই যে কলোনিয়াল যারা অ্যাবিউজার এসেছিল, যারা নেটিভ আমেরিকান মানুষদের উপরে নৃশংস অত্যাচার করেছিল, তাদের যে ভূতটা, তাদের যে কোট আনকোট মেটাফরিক্যাল ভূতটা, সেটা জ্যাক নিকলসনের বডিকে অ্যাজ আ ভেসেল ইউজ করছে। আইডিয়াটা, ওই ভূতটা, ওটা বহু কয়েকশো বছরের পুরনো। ওই কলোনিয়াল অ্যাবিউজারদের যে নেগেটিভ মেন্টালিটি, সেটা কয়েকশো বছর পুরনো। আমরা দেখতে পাচ্ছি জ্যাক নিকলসন যখন পুরনো ছবিটা দেখছে, সে বুঝতে পারছে এই আইডিয়াটা বরাবর ছিল, এই কোট আনকোট ভূতটা, মেটাফরিক্যাল ভূতটা বরাবর ছিল। হি ইজ জাস্ট আ লেটেস্ট ভেসেল। সেটা এক্সটার্নালি আমরা দেখতে পাচ্ছি, কারণ জ্যাক নিকলসন একটা মনস্টার হয়ে যাচ্ছে এই পজেশনটার পরে, এবং তার একটা আউটবার্স্ট হচ্ছে। এখানে সেই জিনিসটা নেই। আজকে মাতঙ্গীর গল্পটা যদি ওইভাবে করতে হতো, আপনাকে করতে হতো যে মাতঙ্গী, দেয়ার ইজ সাম সর্ট অফ আ কার্স, যে একটা মাতঙ্গী বিইং, দেবী মাতঙ্গী বিইং আ মেটাফোর ফর সামথিং, সেই কার্সটা কন্টিনিউ হচ্ছে, এবং অতীন বিইং দ্য ভেসেল। সেক্ষেত্রে হররটা অনেক বেশি প্যালপেবল হতো, কিন্তু মানে ভোগ কিন্তু সেই রকম গল্প নয়। ইটস কমপ্লিটলি দ্য স্ট্রাগল উইদিন। এই জিনিসটা কিন্তু ওয়েব সিরিজে ধরতেই পারেনি, এটা ধরা খুব টাফও, এবং এখানে একটুও ধরতে পারেনি এই জিনিসটার, একটুও ধরতে পারেনি। খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ওয়েব সিরিজ। আমার অনেস্টলি বলছি, কিচ্ছু ভালো লাগেনি, কিচ্ছু ভালো লাগেনি। না কোনো টেনশন আছে, না কোনো ফিল আছে। ট্রিটমেন্টটাই পুরোটা ভুল, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। এটা স্ট্রেট আউট হরর গল্পই নয়। আপনি স্ট্রেট আউট হরর ওই পুরোনো দিনের ওই ইয়েতে হতো না, ইটিভি বাংলায় হতো না, অলৌকিক, ওই রকম টাইপের ট্রিটমেন্ট একটা দিয়েছেন, একটা জাম্প স্কেয়ার তৈরি করার চেষ্টা করেছেন, যেগুলো আর লাস্টের দিকে গিয়ে, প্রথম দিকে বোরিং থাকে সেটা তাও মানা যায়, লাস্টের দিকে গিয়ে সিরিজটা জাস্ট আনইনটেনশনালি কমেডি হয়ে যায়। লিটারালি স্পিকিং, আপনি লাস্টের একটা দুটো এপিসোড দেখে, লাস্টের এপিসোডটা তো মাস্টারপিস, ওটা দেখে আপনি হাসবেন। মানে প্রথমে বোরিং, তারপরে আনইনটেনশনাল কমেডি। এই ট্রিটমেন্ট এই গল্পে যাই না। এটা হরর গল্পই নয় না ট্র্যাডিশনাল সেন্স। আপনি ওই এক্সেল শিট দেখে, যেহেতু হররটা চলছে, হরর, তন্ত্র সাধনা, অপদেবী, এরকম করে 4-5টা হ্যাশট্যাগ এক্সেল শিটে দেখলেন, মিলে যাচ্ছে বলে গল্পটা অ্যাডাপ্টেশন করে দিলেন। এইভাবে জাস্ট হয় না। আমার কিচ্ছু ভালো লাগেনি। পার্ণমিত্রর অভিনয় ভালো না। আর পার্ণমিত্রকে যেভাবে দেখানো হয়েছে, যেটা আমি বললাম যে ভোগ গল্পটায় যে যৌনতাটা ছিল, ইট কেম ফ্রম আ ফর্ম অফ ডগম্যাটিজম, যেটা আমরা তারানাথ তান্ত্রিকের গল্পও দেখতে পাই, যে মধুসুন্দরী দেবীর প্রতি তার যে অবসেশনটা, সেটা কিন্তু লাস্টফুল, সেটা সেক্সুয়াল ইন নেচার। তো সেটার একটা যৌনতার একটা আন্ডার কারেন্ট আছে। এখানে ডামরির ক্যারেক্টারটাকে ফ্ল্যাট আউট সেক্সুয়ালাইজ করে দিয়েছে, যেটা আমি ট্রেলার লেভেলেও, ট্রেলার রিভিউতেও খিল্লি করেছিলাম। কারুর পারফরমেন্স ভালো না। অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স কেউ কেউ বলছে ভালো, আমার অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্সও ভালো লাগেনি। অনির্বাণ ভট্টাচার্য কোনো কোনো জায়গায় প্রচন্ড পরিমাণে ওভারডু করেছে। আর এই আমাদের, মানে কি বলবো, আমাদের সাটেল অ্যাক্টিং মানে হচ্ছে, আমাদের বাংলার অভিনেতাদের সাটেল অ্যাক্টিং মানে হচ্ছে আস্তে কথা বলবো, ক্যামেরার থেকে চোখ নামিয়ে নেব, আর মানে উন্মাদনা দেখাবো, মানে পুরো একটা এপিলেপটিক সিজারের মতো দাঁত মুখ খেঁচাবো। ফার্স্ট অফ অল দ্যাট ইজ অফেন্সিভ, আর সেকেন্ডলি ভীষণ মানে ক্রিঞ্জ টাইপের দেখতে লাগছে। তো ওয়েব সিরিজটা জাস্ট কোনো লেভেলে কাজ করে না। গল্পটা শুনতে যতটা ভালো লেগেছিল, কারণ আপনাকে গল্পটা আপনি মানে শুনছেন, আপনি মাথার মধ্যে একটা চিত্র তৈরি করছেন, জাস্ট কোথাও না ওই ইন্টারনাল স্ট্রাগলটা, না এই যে ফিলোসফিক্যাল বক্তব্য যেগুলো আমি বললাম রিলিজিয়াস ডগম্যাটিজম নিয়ে, সেগুলো টাচ করতে পারে। ইভেন অন আ বেয়ার সারফেস লেভেল, যে একটা মিনিমাম তুমি হরর ট্রিটমেন্টে কিছু বানাচ্ছ, মিনিমাম তো একটা থ্রিল ফ্যাক্টর, একটা চিল ফ্যাক্টর, দেখে একটুখানি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে, কিচ্ছু নেই। কোনো লেভেলে প্রথম 5টা এপিসোড বোরিং, লাস্টের এপিসোডটা হাসির। দিস ইজ দ্য থিং, কোনো লেভেলে ওয়ার্ক করে না, এবং দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টিং। মানে পর্ণশবরীর সাপ দেখে আমি ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছিলাম। নিকশ অন্ধকার নাকি আমি দেখিনি। মানে ভোগ ইজ ইভেন ওয়ার্স, ভোগ ইজ ইভেন ওয়ার্স। তো কিছু বলার নেই। আপনাদের ওয়েব সিরিজটা কেমন লেগেছে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।